আইসিসি, বুশের জামাই, কুইশে এবং আরও অনেক কিছু। ডিসেম্বর 2020-তে আমি ভারত পের জন্য আইসিসি ওয়ার্ল্ড কাপের একজন স্পন্সর হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল এর বিপরীতে এই সম্পদ অর্থনৈতিকভাবে অনেক বেশি সহজলভ্য এবং প্রতিবন্ধকতাহীন ছিল, এবং আমি এটা ব্র্যান্ড উন্নয়নে ব্যবহার করতে চাইলাম। আমার কাছে একসময় অনেকগুলো মিডিয়া সেলসের মানুষদের দেখতাম যারা আমাকে আইপিএল বিক্রি করতে আসত। বিষয়টা আমার কাছে বেশ সম্ভাবনাপূর্ণ ছিল। দলের জার্সিতে শুধুমাত্র লোগোর সংখ্যা মনে করে আমার মাথা খারাপ হয়ে যেত। আমার মনে পড়ে আমাদের বিজ্ঞাপনটির কথা। প্লেয়ারের পিছন দিকে ভারত পের লোগো এবং আমাদের কিউআর কোড একসঙ্গে লাগানোর প্রস্তাব দিয়েছিলাম, কারণ তা ছিল একমাত্র স্পেস যা আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা ইতিমধ্যেই বিক্রি করে দেয়নি। যখন বিজ্ঞাপন বিক্রয়কারী মানুষটি মনে করলেন যে আমি মজা করছিলাম, তখন আসলে শুধুমাত্র আমি অর্ধেক মজা করছিলাম। তারা যদি এটার অনুমতি দিত তবে আমরা তাদের সঙ্গে যোগ দিতাম। 2020 সালের ডিসেম্বরে আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির সঙ্গে একটা ডিল সম্পন্ন করলাম। তাদের দু ধরনের স্পন্সরশিপ ছিল, গ্লোবাল এবং অফিসিয়াল, যেখানে ভারত পে বা আমাদের গ্রুপের একটি ব্র্যান্ড প্রথম এবং তৃতীয় বছরে গ্লোবাল স্পন্সর হিসেবে দাবি করে, যা মূলত ভারতে অনুসূচিত ছিল টি20 এবং ওডিআই ওয়ার্ল্ড কাপ দুইয়ের জন্যই, এবং এর দ্বিতীয় বছরে অস্ট্রেলিয়াতে অনুসূচিত ছিল টি20 ওয়ার্ল্ড কাপ। অফিসিয়াল স্পন্সর হিসেবে তাদের $27 মিলিয়ন অফার করলাম। তাদের প্রথম ইভেন্ট ছিল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে সাউদাম্পটনে 5 দিনের জন্য ভারত নিউজিল্যান্ড ম্যাচ দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার ভালো বন্ধু ভাবেন তুরাখিয়ার অতিথি হিসেবে আমি আমন্ত্রিত হয়েছিলাম সেন্ট্রাল লন্ডনে তার বাড়িতে থাকার জন্য। ভাবিন একজন উদ্যমী মানুষ। তিনি এবং তার ভাই একত্রে ভারতের ধনীদের মধ্যে অন্যতম ছিলেন। ওই সময় যুক্তরাজ্যে কঠোর কোয়ারেন্টাইন বিধি ছিল, তাই আমার মনে হয়েছিল যে এই কোভিডের সময় হোটেলে না থেকে তার সঙ্গে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। সেই কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই সময় যুক্তরাজ্যে 10 দিন কোয়ারেন্টাইন করতে হতো। লন্ডনে পৌঁছবার পর দ্বিতীয় এবং অষ্টম দিনে টেস্ট করতে হয়, আর পরীক্ষার ফলাফল জানাতে হয়। পরিবর্ত হিসাবে আপনি কোয়ারেন্টাইন শেষ করার জন্য পঞ্চম দিনেও আরও একটি টেস্ট করতে পারেন। আমার মনে হয়েছিল যদি দ্বিতীয় দিনে আমি নেগেটিভ হই, তবে আমি যে কোভিড নিয়ে আসিনি সেটা বোঝা যাবে এবং আমার আর কোনো কোয়ারেন্টাইনের প্রয়োজন থাকবে না। তবে সরকার সবসময় নিজস্ব নীতি মেনে চলে। তখন আমার মনে হয়েছিল যে যুক্তরাজ্য সরকার পর্যটকদের বিরোধী হয়ে জাতীয় স্বাস্থ্যসেবা হিসেবে সাহায্য করার নাম করে সমস্ত খরচ আদায় করতে পারে। ভাবিনের বাড়ি একটা দারুণ 4তলা টাউন হাউস বা অক্সফোর্ড স্ট্রিটের পিছনে অবস্থিত। আমাদের জন্য একটা সম্পূর্ণ তল্লাশি ছেড়ে দিয়েছিল। লন্ডনে নামার একদিন পর পরিবারের বাচ্চারা খুবই বিরক্ত হচ্ছিল এবং তারা বাইরে যেতে চাইছিল। আমরা নামার পরই দ্বিতীয় দিনের টেস্ট কিটগুলো পেয়ে গিয়েছিলাম। আমি এই টেস্ট কিটগুলোর ছবি তুলে ফেলেছিলাম এবং সঙ্গে ছেলে মেয়েদের নিয়ে হাইড পার্কে বেড়াতে বেরিয়েছিলাম। আমরা পার্কে ছিলাম তখন এনএইচএস থেকে ফোন পেয়েছিলাম। তারা নিশ্চিত করতে চাইছিল যে আমরা কোয়ারেন্টাইন করছি। পার্কে বাচ্চাদের চিৎকারের শব্দ শুনে যিনি টেলিফোন করেছিলেন তিনি আমাকে টেস্ট কিটগুলোর বারকোডগুলো বলতে বলেন, যা আমরা আগের দিন পেয়েছিলাম। তিনি আমার ফোনের স্ক্রিন প্রিন্ট বা ছবি নেওয়ার জন্য পরীক্ষা করলেন, এবং সৌভাগ্যক্রমে আমি টেস্ট কিটগুলোর ছবি আগেই তুলে নিয়েছিলাম। তবে এটা আমাদের জন্য একটা ভীতিজনক অভিজ্ঞতা ছিল, যার ফলে আমরা আবার দ্রুত ভাবিনের বাড়িতে ফিরে এসেছিলাম। পরের দিন ভাবিনের ভাই দিব্যাঙ্গ লন্ডনে আসছিলেন। বাটলার আমাদের জানালেন যে পুলিশ অফিসিয়ালরা দিব্যাঙ্গ পৌঁছানোর আগেই বাড়িতে আসে এবং জানতে চায় যে তিনি কোয়ারেন্টাইন করছেন কিনা। এটাও আমাদেরকে আশ্চর্য করে। পরের দিন সকালে আমরা দিব্যাঙ্গ এবং তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করলাম। একদিন পরে আমাদের বাড়িতে আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো। আমার সঙ্গে যখন তার দেখা হলো তখন তিনি সেন্ট্রাল কোর্টইয়ার্ডে একটা দুর্দান্ত ব্রেকফাস্ট উপভোগ করছিলেন। আমি দ্রুত নিজেকে ভাবিনের বন্ধু হিসেবে পরিচয় দিলাম এবং কথোপকথনের সময় জিজ্ঞেস করলাম যে তিনি কি করেন। তিনি উত্তর দিলেন যে তিনি নেটফ্লিক্সের জন্য অ্যানিমেটেড ফিল্ম তৈরি করেন। এইটা শুনে আমার ছেলেরা উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করেছিল যে তিনি কি কার্টুন তৈরি করেন। কিন্তু তিনি যখন জানালেন যে তিনি বয়স্কদের উপযোগী জিনিসপত্র তৈরি করেন, তখন বাচ্চারা দ্রুত আগ্রহ হারিয়ে ফেলল। তবে মাধুরী খেয়াল করেছিল যে বাটলারের নজর সম্পূর্ণ এখন এই ভদ্রলোকের দিকে। ভদ্রলোক স্পিনাচ কুইশ এবং আরও অন্যান্য ফল খাচ্ছিলেন। সেই ফলগুলো বাটলার সেই সকালে আমাদের জন্য দেয়নি। এই ব্যবস্থায় অসন্তুষ্ট হয়ে মাধুরী ব্যঙ্গ করে আমার এবং সেই ভদ্রলোকের মধ্যে খালি সিটে বসে গেলেন এবং কুইশের একটি টুকরো ছেড়ে খেতে লাগলেন।
বাটলার তখন আমাদের সেগুলি না দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন। শেষ দিনে যখন আমরা ফিরতে প্রস্তুত হলাম, আমি দিব্যাংকে তার অতিথি সৎকারের জন্য ধন্যবাদ জানাতে গেলে তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কি তার বন্ধুর সঙ্গে সময় কাটিয়েছি। আমি বললাম যে আমি শুধুমাত্র সংক্ষিপ্তভাবেই তাকে দেখেছি। তিনি আমাকে জানালেন যে ভদ্রলোকের নাম হলো ক্রেগ কয়েন এবং তিনি বারবারা বুশের স্বামী, যার নাম আমি জানতাম না। তবে আমি বুঝতে পারলাম যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। মাধুরী এবং বাচ্চারা ইতিমধ্যেই গাড়িতে উঠে গিয়েছিল, কারণ পরবর্তী কয়েকদিনের জন্য আমরা মাধুরীর এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আমি মাধুরীকে একটু হেসে বললাম, তুমি কি করেছো বলো তো? এবং দ্রুতভাবে তাকে ক্রেগের কথা বললাম, যার কুইশ সে নিয়মিতভাবে খেয়েছে, আর এই ক্রেগকে সেটা জানার জন্য গুগল করার অনুরোধ করলাম। আর গুগল করে অবাক হয়ে দেখলাম যে সেই ভদ্রলোক পূর্বতন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের জামাই। বাটলারের মন্তব্যটা তখন আমার মনে পড়ল যে সেই দিন যখন পুলিশ এসেছিল, সম্ভবত তার আসার ব্যাপারটা সিক্রেট সার্ভিস যাচাই করছিল। মাধুরীর বন্ধুর বাড়িতে পৌঁছানোর পর আমরা আমাদের খেলা দেখতে যাওয়ার সময়সূচি জানতে পারলাম এবং সকাল 7টায় একটা খেলা সবটা বদলে দিল। আমরা পিএমসি বিজয় লাভ করেছি, জসপাল বিন্দ্রা বললেন। আধিকারিকভাবে এখন আমরা দেশের একমাত্র ফিনটেক যারা একটা ব্যাংকিং লাইসেন্স পেয়ে গেছে। ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড ইতিহাস তৈরি করলেও হারটা তখন আর তত খারাপ বলে মনে হলো না, কারণ আমরা আগেই ইতিহাস তৈরি করেছি। বাড়ি ফেরা। কাজের জায়গায় ফিরে এসে আমি কিছু অপ্রীতিকর সিদ্ধান্ত নিলাম। নতুন পণ্যের জন্য মার্কেটিং করে টাকা তোলার চেষ্টা করছিলাম। পোস্ট পে এবং 12% ক্লাবের অন্তর্বর্তী সময়ে কোনো কাজ হয়নি। এরই মাঝে ব্যাবিক জানালেন যে আমাকে তার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু সেই কথাটা অফিসে নয়। তিনি আমার বাড়িতে এলেন। তার ব্যাখ্যা ছিল টেক টিম উড়ে গেছে। আসলে টেক টিমের একটা বড় অংশ তখন পদত্যাগ করেছে। আমি চলে যাবার সময় যেখানে টেক টিমের 60 জন লোক ছিল, সেই সংখ্যাটা এখন 40-এ নেমে গেছে। ভাবিক বললেন যে এই মুহূর্তে নতুন করে লোকজন নিয়োগ করা তার পক্ষে সম্ভব হবে না। আমি তখন জিজ্ঞেস করলাম, জসনিত কি করছে? তার উত্তর আমাকে অবাক করে দিল। জসনিত এবং সুহেল একে অন্যকে দেখছে। সত্যি কথা বলতে কি, সুহেল তার সঙ্গেই রয়েছে। আমি নিশ্চিত ছিলাম যে জসনিতের যাওয়া উচিত ছিল। ধ্রুব, আমাদের সিওও, আমাকে জানালো যদি এই সময় আমি জসনিতকে ছেড়ে যেতে বলি তাহলে আমি 1 কোটি টাকার ইএসওপি বাঁচাতে পারবো। তবে আমি এমন কোনো নাটক এই সময় করতে চাইনি যখন কোম্পানিটা ব্যাংক দ্বারা অধিগ্রহণ এবং সিরিজ ই বন্ধ করার দ্বার প্রান্তে ছিল। জসনিত পরবর্তী সপ্তাহেই তার পদত্যাগপত্র দেয়, যখন তার ইপিওএস গুলো তাকে দেওয়া হয় এবং মার্কেট এ বিক্রি শুরু হয়। মাধুরীর জসনিত সম্পর্কে প্রথম দিকের ধারণাটাই সত্যি হয়েছিল। তুমি জানো যে জসনিত পদত্যাগ করেছিল? আমি জানতাম না। সুহেল তার পদত্যাগের পরে আমার কাছে এসে এইভাবেই বললেন। জসনিত আর সুহেলের প্রেম কথা নাকি একসময় সমস্ত কর্মচারীদের আলোচনার বিষয় ছিল। এখন সুহেল তার পদত্যাগ সম্পর্কে জানে না বলার পর স্বাভাবিকভাবেই আমি বিস্মিত হলাম। তবে সেই সময় আমি এই বিষয়টি উপেক্ষা করলাম। তবে এখন আমি নিশ্চিত যে আমি এমন এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম সেদিন যে একেবারেই নির্ভরযোগ্য ছিল না। তবে সেই সময় আমার জন্য সবথেকে বড় সমস্যা ছিল টেক টিমকে জায়গা দেওয়া। পরবর্তী 3 মাস আমি টেক টিম তৈরি করার জন্য দৌড়লাম। আমি প্রথমেই নিশ্চিত করেছিলাম যে এবার মূল্যায়নগুলো অগ্রাধিকারের ভিত্তিতে এবং অবশিষ্ট কারিগরি দলকে ধরে রাখার জন্য অতিরিক্ত ইএসওপির প্রস্তাব দেওয়া হবে। বোর্ডে নতুন সদস্যদের পেতে আমাকে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল। স্পষ্টতই আমাদের কারিগরি সাক্ষাৎকারে রূপান্তরের হার খুবই খারাপ ছিল। আমাকে বলা হয়েছিল যে ক্রেডের একটি ভালো রূপান্তর হার ছিল। আরও খোঁজ নিয়ে আমি জানলাম যে যখন ক্রেড অফার লেটার দেয় তখন সে প্রতিটি কর্মচারীকে একটি ল্যাপটপও দেয়। এটা জানার পর মনে হলো যে আমাদেরও এই ব্যবস্থা নিতে হবে। আমাদের নিয়োগ বিজ্ঞাপনগুলো এইভাবে কাজ করছিল। গড় প্রকৌশলীর বেতন প্রতি বছরে 20 লক্ষ টাকা। আমরা এটার উপরে আরও প্রায় 3 লক্ষ টাকা হেড হান্টারদের কমিশন হিসেবে দেওয়ার প্রস্তাব দিলাম। আমি দ্রুত বিবেচনায় বুঝলাম যে আমাদের এই 3 লক্ষ টাকা দিতেই হবে। আমাদের একজন সেলস এক্সিকিউটিভ ছিল করণ। সে একজন উৎসাহী বাইকার। আমি তাকে পরবর্তী প্রশ্ন করেছিলাম যে কোনো সুন্দর বাইক কত টাকায় পাওয়া যায়। তার উত্তর ছিল, আমি কি কেটিএম, রয়্যাল এনফিল্ড নাকি বিএমডব্লিউ বাইকের কথা বলছি। আমার একটা নিজস্ব ফর্মুলা ছিল। বেশিরভাগ তরুণ প্রযুক্তিবিদদের গোপনে সুপার বাইকের প্রতি একটা লোভ থাকে, আর সেই লোভটা তাদের সামনে রাখতে পারলে বিষয়টা কাজ করতে বাধ্য। আমার যা দরকার ছিল সেটা হলো লিঙ্কডইনে একটা ছোট সৃজনশীল কাজ ভাইরাল করা। গোটা ইন্ডাস্ট্রি এই খবরে গুঞ্জরিত হচ্ছিল যে ভারত পেয়ে তাদের কারিগরি যোগদানকারীদের সুপার বাইক দিচ্ছে।
যদিও বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা আমাকে নিয়োগের বাজার নষ্ট করার জন্য ব্যক্তিগতভাবে অভিশাপ দিয়েছিল, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমি যা করছিলাম সেটা আমাকে আমাদের সেই মুহূর্তের সবথেকে বড় সমস্যাটার মোকাবিলা করতে সাহায্য করবে। আমি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে আমার প্রতিপক্ষদের কাছ থেকে শুনেছিলাম যে প্রকৌশলী খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে উঠছে, প্রকৃতপক্ষে যেখানে ফিনটেকের প্রতিষ্ঠাতারা চেষ্টা করছিলেন, কারণ গুগল এবং ফেসবুকের প্রকৌশলীরা তখন 1 মিলিয়ন বেতনের দিকে তাকিয়েছিল। স্পষ্টতই কাউকে বাণিজ্যিকভাবে আঘাত না করেই গোটা ব্যাপারটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। যে কেউ যোগদান করেছে এবং বাইক ব্যবহার করেছে তাদের জন্য আমাদের কাছে 1 বছরের লকিং পিরিয়ড দেওয়া থাকতো, যেটা একটা অতিরিক্ত সুবিধা। এছাড়াও আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পুরো টেক টিম দুবাই থেকে কাজ করতে পারবে বিশ্বকাপ পর্যন্ত। কোভিড ভীতিকে ধন্যবাদ, কারণ টি-20 বিশ্বকাপ সরানো হয়েছিল সে সময় ভারত থেকে, যার স্পন্সর ছিলাম আমরা। আর সত্যি কথা বলতে কি, আমাদের অফার এমন ছিল যে প্রকৌশলীদের ভারত পেতে যোগ না দেওয়ার স্পষ্টতই কোনো কারণ ছিল না। আমরা শুধুমাত্র নিয়োগের দিকেই মনোযোগ দিইনি, বরং এই পদক্ষেপটা কাজের পাশাপাশি বিজয়ী হওয়ার প্রতি আমাদের ভারত পে ব্র্যান্ডকে এমন একটা জায়গা দিয়েছে যেটা একটা দূরদর্শী পদক্ষেপ ছিল। পণ্যের দিকে পরবর্তীতে আমি দুবাইতে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ চলাকালীন পোস্ট পে নামে একটা বাই নাও সার্ভিস শুরু করেছিলাম, সোহেলের কাছ থেকে আশা না করেই, যেটার মালিকানা নিয়েছি, কারণ 2 মাসেও এর কোনো উন্নতি দেখিনি। এই অ্যাপে মোবাইল ব্যবহারকারীরা টাকা তুলতে পারেন এবং সবচেয়ে বেশি 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট পেতে পারেন। পোস্ট পে দিয়ে ব্যবহারকারীরা যে কোনো জায়গায় টাকা পরিশোধ করতে পারেন কিউআর কোড বা কার্ড ব্যবহার করে, অথবা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা নেওয়ার মাধ্যমে। পোস্ট পে নিশ্চিত করে যে ভোক্তারা শুধুমাত্র বড় টিকিট কেনাকাটা করতেই নয়, বরং ইএমআইতে মাইক্রো কেনাকাটা করতেও পারেন, যা এটিকে এ ধরনের প্রথম পণ্য করে তোলে। আমি চাই প্রতিদিনের কেনাকাটা যেমন রাস্তার খাবার মাসিক কিস্তিতে বিক্রি হোক, কার্ড মেশিনের প্রয়োজন ছাড়াই। পোস্ট পে চালু করার পিছনে এটাই ছিল আমার উদ্দেশ্য। 12% ক্লাবের সঙ্গে প্রবেশ অব্যাহত রয়েছে, যা মানুষকে হয় 12% বার্ষিক সুদে ধার দিতে বা ধার করতে সক্ষম করে। এটি বিশ্বের একমাত্র শূন্য প্রসারিত পণ্য হিসাবে পরিণত হয়েছে। এই অ্যাপের মাধ্যমে আমরা প্রচুর অর্থ সংগ্রহ করেছি, যা বণিক ঋণের জন্য স্থাপন করা হয়েছে। যদিও এখানে মূলধনের খরচ ছিল 12%, বণিক ঋণের অংশ থেকে আইআরআর ছিল 48% মতো। আমরা স্পষ্টতই 6 থেকে 7 গুণ আয় করছিলাম, যা এনবিএফসির সর্বোত্তম স্প্রেড হিসাবে উপার্জন করেছে। উভয় পণ্যই তাৎক্ষণিকভাবে বিখ্যাত ছিল এবং ফিনটেক বাজার কাঁপিয়ে দিয়েছিল। দুবাই প্রবাস। আইসিসি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই প্রায় পুরো টেক দল দুবাইয়ে ছিল। উদ্দেশ্যটা ছিল চোরাচালান রোধ করবার জন্য দীপাবলি পর্যন্ত তাদের সেখানে আটকে রাখতে হবে, অনেকটা ভারতীয় বিধায়কদের রিসর্টে মজুদ রাখার মতো, যাতে তারা অন্য দলে যেতে না পারে। সবার যাতায়াত এবং থাকার যাবতীয় বন্দোবস্তের ভার আমি মাধুরীর উপর দিয়েছিলাম। উপরন্তু আমরা দলের প্রত্যেক সদস্যকে 3750 দিরহাম, মানে প্রায় 80,000 টাকার মতো অফার করেছিলাম, যাতে তারা মনে না করে যে তাদের উপার্জন ভারতীয় মুদ্রায় হলেও তারা দিরহামে খরচ করছে। দিনের কাজ শেষ করে তারা সবাই সন্ধ্যায় খেলা দেখতে বের হতে পারত। আসলে ভারত পাকিস্তান ম্যাচের জন্য আমিও বাকি কোর টিমের সঙ্গে দুবাই উড়ে গিয়েছিলাম। মাধুরী তাজ হোটেলের সঙ্গে একটি ভালো প্যাকেজ নিয়ে দর কষাকষি করে এবং শেষ পর্যন্ত আমরা একটা প্রেসিডেন্সিয়াল স্যুটও বুক করেছিলাম, যাতে সবাই সেখানে ম্যাচের পরে থাকতে পারে। যদিও এই সময়ের মধ্যে আমরা আইসিসিকে কোনো টাকা দিইনি, কারণ একটি বিদেশি ক্রীড়া প্রতিযোগিতার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রকের কাছ থেকে একটা অনুমোদন নিতে হয়। এই অনুমোদন কিছু কারণে বিলম্বিত হয়েছিল, আমাদের এবং বাইজুর জন্য। সুহেল এবং সুমিত যখন আয়োজকদের পরিভাষা দিয়ে ব্যাখ্যা করছিল, তখন আইসিসি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে টাকা পাঠানোর কথা বলেছিল। আমরা 3 বছরের জন্য প্রায় 200 কোটি টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু ভারত থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে আমাদের অতিরিক্ত 36 কোটি টাকা জিএসটি দিতে হয়। এইরকম একটা সময় মাধুরীকে এবং আমাকে দুবাই সরকার গোল্ডেন ভিসার প্রস্তাব দিয়েছিল। আমরা ভারত পের একটি সহায়ক সংস্থা স্থাপন করি দুবাইয়ে। যদি ভারত পে থেকে সেই টাকা এই সহায়ক কোম্পানিতে পাঠানো যেত, তাহলে আইসিসিকে অর্থ প্রদান করতে পারা যেত। সেখানে অর্থ প্রদানের জন্য কোনো অনুমোদনের প্রয়োজন ছিল না এবং কোনো জিএসটিরও প্রয়োজন ছিল না। আইসিসি এই সিদ্ধান্তে খুশি হয়েছিল, এমনকি আইসিসি 5% ভ্যাট বাদ দিতেও রাজি হয়েছিল যদি আমরা দুবাই সহায়ক সংস্থার মাধ্যমে টাকাটা প্রদান করি। এই কাঠামো তৈরি করে মাধুরী ব্যবসার জন্য প্রায় $5 লক্ষ সঞ্চয় করেছিল। এইভাবেই দুবাই ভ্রমণের শেষ হয়েছিল একটা নৌকা যাত্রার মাধ্যমে।
যা আমি দলের কিছু মূল সদস্যদের জন্য আয়োজন করেছিলাম। নৌকাটি ভবিন তুরাখিয়ার ছিল, যিনি দুবাইতে থাকার সময় খুব সদয়ভাবে সেটা আমাকে ব্যবহারের জন্য প্রস্তাব দিয়েছিলেন। এখানেও একটা আশ্চর্য ঘটনা ঘটল। সুহেলের সঙ্গে এসেছিলেন ইনোভেন ক্যাপিটালের তারানা লালওয়ানি, একটি সংস্থা যার মাধ্যমে আমরা পাইকারি ঋণ নিতাম। যদিও এর আগে মানুষজন তাদেরকে একসঙ্গে দেখেছে এবং তাদের একে অপরের সঙ্গে ঘন ঘন ভ্রমণ করার বিষয়ে কিছু গুজবও ছিল, তাদের সরকারি অনুষ্ঠানে উপস্থিত হওয়াটা সবার কাছে একটু বিস্ময়ের ব্যাপারই ছিল। এটা বিশেষ করে উল্লেখযোগ্য যখন সুহেল বলেছিল যে তার স্ত্রীও দুবাই ভ্রমণের সময় আমাদের সঙ্গে যোগ দেবে, কিন্তু সেটা হয়নি। আমার পরবর্তী দুবাই ট্রিপেও সুহেলের দুবাই থাকার কারণ সম্পর্কে আমার জানা ছিল না। এটা হলো সেই সময় যখন আমি নির্বিচারে ভুল করছি, যার জন্য ভারত পেকে পরবর্তীকালে দাম দিতে হবে। আমি, ভাবিক, সুহেল এবং সুমিত একই সঙ্গে ছিলাম মুম্বাইতে যশপাল বিন্দ্রার সঙ্গে একটা বৈঠকের জন্য, যাতে আমরা ব্যাংক লাইসেন্সটা পেতে পারি। পরের দিন সকালে ভাবিক বলল যে সে আমার সঙ্গে কিছু কথা বলতে চায়। সে আমাকে জানালো যে সবাই মাধুরীর ওপর বিরক্ত হয়ে আছে। আমি জানতে চাইলাম কেন। সে বলল যে তারা বাজেট সম্পর্কে তার মতামত দিতে চায় না, কারণ সে একজন সিএক্সও নয়। সুহেল গত রাতে তাদের জানিয়েছিল যদি মাধুরীকে বোর্ডে সিট দেওয়া হয় তাহলে সে মার্চ মাসেই পদত্যাগ করবে। এটা ভাবিক আমাকে জানান। শাশ্বত ও আমি উদ্যোক্তা হিসেবে বোর্ডে 2টো সিট রেখেছিলাম। আমি মনে করেছিলাম যে আমরা একটা বোর্ড সিট সুহেলকে দেব আর অন্যটা মাধুরীকে দেব। সুহেলের বক্তব্য শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমি গোটা বিষয়টায় বেশ অস্বস্তি বোধ করছিলাম। তবে আমি ব্যবসার গ্রোথ স্টেজে লোকজনের সঙ্গে ঝামেলা করার জন্য তৈরি ছিলাম না এবং করব না এমন সিদ্ধান্তই নিয়েছিলাম। এই প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে আমি 4র্থ বোর্ড সিটটা খোলা রাখার সিদ্ধান্ত নিই। এমনকি ফান্ডরেজ শেষ হওয়ার পর আমি সুহেলকে সিইও হিসেবে নিয়োগ করে তাকে বোর্ডের সদস্য হিসেবে যোগ দেওয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আশা করি তুমি এই সিদ্ধান্তটা ভালোভাবে চিন্তাভাবনা করে নিয়েছো। একটি ফোন কলে এই কথা আমাকে বলেছিলেন মিকি মালকা। মিকি পরবর্তীকালে বোর্ড মিটিং কল করে আমাকে আরও একবার বলেছেন যে সুহেলকে সিইও হিসেবে এবং তাকে বোর্ডে নিয়োগ দেওয়া ব্যাপারটার সঙ্গে তিনি সহমত নন এবং তিনি চান আমি পুরো দায়িত্ব নিই, কারণ তার মতে তাদের টাকার দায়িত্ব আমার ওপর, তাদের কাছে সোহেলের কোনো গুরুত্ব নেই। সময় এসেছিল মাধুরীকে বোর্ডের সিটে বসানোর। এটা আমার বোর্ড সিট, ম্যানেজমেন্ট বা ইনভেস্টরদের নয়, সেটা আমার হাতেই ছিল। স্পষ্টতই সোহেলের কোনো কারণ ছিল না আমাকে না বলার যে আমি কার সঙ্গে বোর্ড সিটটা ভাগ করব। আমি আমার নিজের লাভ রক্ষা না করে কোম্পানির উন্নয়ন এবং পরিষেবাগুলোর দিকে ঝুঁকেছিলাম। একজন বন্ধু পরবর্তীকালে একবার সমস্ত ঘটনাটা শুনে বলেছিল, তুমি কোম্পানির জন্য সঠিক করছিলে, কিন্তু নিজের জীবনটা তুমি শেষ করে ফেলছিলে। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া। যখন আমরা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার শুটিং ফিল্ম সিটিতে র্যাপ করলাম, তখন আমার ব্লুটিক ছাড়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 285 জন ফলোয়ার ছিল, আর আমি ব্যক্তিগতভাবে 315 জনকে ফলো করতাম। যখন আমি এই শোটার প্রথম সিজন করবার জন্য রাজি হয়েছিলাম, তখন আমি ভাবিনি যে আমার মতো লাজুক ব্যক্তি এত বড় ইউথ আইকন হয়ে যাবে আর সোশ্যাল মিডিয়ায় আমার প্রচুর ফলোয়ার বেড়ে যাবে। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া আমার জন্য এটাই করেছিল, বা বলা যেতে পারে যে আমিও তাদের জন্য ওটাই করেছিলাম। আমার ইনিশিয়াল ইনভেস্টরদের মধ্যে ছিল ভেঞ্চার ক্যাটালিস্টস। তারা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার শার্কদের জন্য প্যানেল তৈরি করতে সাহায্য করছিল, আর তারাই আমার নাম রেকমেন্ড করেছিল সনির কাছে। এই শোটা সনি টেলিভিশনে আসতে চলেছিল। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার একটা বিখ্যাত ইন্টারন্যাশনাল শো ছিল, যেখানে বিজনেস ওনারদের ফান্ডিং লাগবে বলে তারা বড় ইনভেস্টরদের বা শার্কদের কাছে পিচ করত। মজার কথা এটাই ছিল যে আমি ইউএস এর শার্ক ট্যাঙ্কের কোনো এপিসোড পুরো দেখিনি, কিন্তু আমি তাদের ফরম্যাটের ব্যাপারে জানতাম। 2021 জুলাই মাসে এই শোয়ের শো রানার বিমল উন্নিকৃষ্ণন নামের ভদ্রলোকের সঙ্গে জুম মিটিংয়ে আমি কথা বলেছিলাম। ওই কলের পরে আমার বাড়িতে রেকর্ডিং সেশন সেট আপ করা হয়েছিল, যেখানে সনি টিভির তরফ থেকে কিছু মক পিচ তৈরি করা হয়েছিল, যেগুলোতে আমায় কোনো প্রিপারেশন ছাড়াই উত্তর দিতে হতো। যখন সনি টিভির ইন্টারেস্ট আমি বুঝতে পারি, তখন আমার মনে হয় যে এই অ্যাসোসিয়েশনটা হয়ে গেলে আমাকে এরা হয়তো একটা পাবলিক ফিগার বানিয়ে ছাড়বে। আমি কিছুটা ঘাবড়েও গিয়েছিলাম, কারণ আমি চাইনি যে আমার ইনভেস্টাররা ভাবুক যে হেকটিক বিজনেস ডেলিভারেবল চলার সঙ্গে সঙ্গেও কিভাবে আসনিদের কাছে অন্য জিনিস করার জন্য এতটা সময় আছে, আর এই কথা কেউ বলুক যে আসনির ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। আমার মনে আছে আমি মিকি মালকার থেকে তার ভিউ জানতে চেয়েছিলাম। তিনি উত্তরে বলেছিলেন যে পার্সোনালি তার নিজের কথা বলতে গেলে তিনি যখন রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তিনি চান না যে কেউ তাকে চিনতে পারুক, কারণ তার এসব ভালো লাগে না।
তিনি আরও বলেন যে তোমার যেটা সঠিক মনে হয় তুমি সেটাই করো। তারপর আমি হর্ষজিতের কাছে গিয়েছিলাম। তার কাছেও এটার জন্য কোনো স্ট্রং ভিউ ছিল না, তাই আমার মনে হলো আই ক্যান ডু ইট। এরপর সোনির সঙ্গে আমার বেশ কয়েকটা মক সেশন হলো। এই সেশনে দুটো আনকনফার্ম শার্ক ছিল, বোটের ফাউন্ডার আমান গুপ্তা আর আমি। সনি টিম এই সেশনটাকে একটা হোটেলে করতে চেয়েছিল, তাই আমি তাদেরকে বলেছিলাম পয়সা নষ্ট করার দরকার নেই, তারা চাইলে এই সেশনটা আমার ঘরেই করতে পারে। প্রথমবার আমার আমানের সঙ্গে দেখা হয়েছিল। আমার মনে আছে আমার শুরুতে তাকে দেখে অনেকটাই নার্ভাস লাগছিল। আমানের শার্ক ট্যাঙ্ককে প্রয়োজন ছিল, আর তাই সে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার প্যানেলে আসতে চেয়েছিল। ওরা আমাদের দুজনকে একসঙ্গে স্ক্রিনিং করেছিল। স্ক্রিনিং হয়ে গেলে যখন আমরা রাজমা চাওয়াল খাচ্ছিলাম, আমার মনে আছে সে আমাকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় আসনিদা, এরা আমাদের নেবে? আমি জবাব দিয়েছিলাম কি এসে যায়। তারপর সে আমাকে পোটেনশিয়ালি বলল আমি শার্ক ট্যাঙ্ক দেখে আমার ব্যবসা তৈরি করেছি। তখন আমি বুঝতে পারলাম যে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে আসাটা একটা বড় ব্যাপার ছিল। আরও একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো আমি জানতে চেয়েছিলাম আর কোন কোন শার্ক আমাদের সঙ্গে যোগদান করবে এবং তাদের সঙ্গে আমি এই শোতে আসতে পারবো না পারবো না। সনির সঙ্গে পরের কথাবার্তা সব মাধুরী হ্যান্ডেল করেছিল, যেখান থেকে আমি বুঝতে পারলাম যে এই শো থেকে স্টার্ট আপ ভ্যালু বাদ দিলেও অনেক কিছু থেকেই আমরা অনেকটা ভ্যালু পাব, আর এই জন্যই আমার এটা করা উচিত। বিমলের সঙ্গে কথা বলার পরে তাকে বাকি কো প্যানেলিস্টের ব্যাপারে বললাম। তার মধ্যে একজন ছিলেন শাদি.com-এর মালিক অনুপম মিত্তল, যাকে আমি নিজের সিড রাউন্ডের সময় পিচ করেছিলাম। তিনি ইনভেস্ট করার জন্য তৈরি ছিলেন, কিন্তু শিখোয়া তার পুরো পয়সা লাগাতে চেয়েছিল, তাই আমি তার ইনভেস্টমেন্টটা নিইনি। তার অফিসের ক্যান্টিনে একজন ডোসা বিক্রেতা ছিল, যার কাছে ভারত পের কিউআর কোডটা ছিল। তার কোনো সার্ভিস লাগলে সে আমাকে সরাসরি ফোন করত। অন্যদের কথা বলতে গেলে লেন্সকার্টের পীয়ূষ বানসালের সঙ্গেও আমার কখনো দেখা হয়নি, কিন্তু আমি তার তৈরি ব্যবসাকে রীতিমতো সম্মানের চোখে দেখতাম। সেও সফট ব্যাংক থেকে টাকা রেজ করেছিল, তাই আরেকটা সফট ব্যাংক ইনভেস্টি ফাউন্ডারের সঙ্গে স্টেজ শেয়ার করতে আমার খুবই ভালো লাগছিল। আমি আমানের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিলাম আর জানতাম যে সে D2C-তে অনেক ভালো একটা ব্যবসা বিল্ড করেছিল। আমরা যত এগোতে লাগলাম আমি জানতে পারলাম যে সুগার কসমেটিক্সের ভিনিতা সিংও আমাদের সঙ্গে ছিল। সে IIM-এ আমার থেকে 1 বছরের জুনিয়র ছিল। এছাড়া আমাদের ক্যাম্পাসে তার সঙ্গে অন্য কখনো কোনো কথা হয়নি, কিন্তু আমরা দুজনে দুজনকে চিনতাম এবং দুজনেই দুজনের বিজনেসকে রেসপেক্ট করতাম। আরেকজন ছিল যাকে আমি জানতাম না, সে হলো এমকিউর ফার্মাসিউটিক্যালের নমিতা থাপার। অন্যদিকে মামা আর্থের গজাল আলাগের সঙ্গে আমার কোনো এপিসোড ছিল না। জ্ঞান দেওয়া অ্যাঞ্জেল ইনভেস্টরের বদলে এত বড় বড় অপারেটিং ফাউন্ডারদের সঙ্গে স্টেজ শেয়ার করায় আমি সত্যিই খুশি হয়েছিলাম। বলতে গেলে তখনও টিভিতে আসতে আমার ভয় করছিল, কারণ এইসব আমার জন্য স্বাভাবিক ছিল না। আমি কখনোই পাবলিক স্পিকার ছিলাম না। আমার মনে আছে স্কুলের এত স্টুডেন্টের সামনে যখন আমি সকালের খবর পড়তাম তখন আমার পা কাঁপত। প্রথম দিকে আমি উইকেন্ডে যখন শুটিংয়ের জন্য যাচ্ছিলাম তখন আমি বেশ ঘাবড়েছিলাম, তবে একবার যখন ওখানে পৌঁছলাম আমি শুধু পজিটিভ ভাইব পাওয়া শুরু করলাম। সেলিব্রিটিদের মতোই আমাদের জন্য ভ্যানিটি ভ্যান ছিল মেকআপের লোক, কস্টিউম ডিজাইনার আর বাউন্সার। আমরা যখন সেটের দিকে যেতাম তখন কেউ একজন ছাতা নিয়ে আমাদের সঙ্গে যেত। যদি আমি বলি যে আমরা নিজেদেরকে ইম্পর্টেন্ট ফিল করছিলাম তাহলে সেটা হয়তো খুব একটা আন্ডারস্টেটমেন্ট হবে না। এত ইম্পর্টেন্স পেলে তার জন্য দাম তো দিতেই হবে, আর সেটা আমার স্ত্রীর রাগ দিয়ে মেটাতে হলো। সে প্রতি শুটে আমার সঙ্গে যেত। একবার প্রথম শুটের দিন যখন আমি ভ্যানিটি ভ্যানে ছিলাম তখন কস্টিউম ডিজাইনারের অ্যাসিস্ট্যান্ট একটি ইয়াং মেয়ে এলো, আর সে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আসনির স্যার জামা চলে এসেছে, পরিয়ে দেব? সে জানতো না যে সেই ভ্যানে আরও একজন বসেছিল, যে আমার পজেসিভ স্ত্রী মাধুরী তাকে আমার রেডি হওয়া অবধি বাইরে ওয়েট করতে বলে। পরে সে বিমলের কাছে যায় আর বলে, চানে কে ঝাড় পে মত চড়াও ইনে, অর্থাৎ এদের এত ইম্পর্টেন্স দিও না। সে ঠিক এই শব্দগুলোই বলেছিল। সে বোঝাতে চেয়েছিল যে আমরা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নই, আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে যাদের গ্রাউন্ডেড রাখাটা দরকার। মাধুরী তাদের আরও বলে যে আমাদের স্টাফ কমিয়ে দেওয়া উচিত আর মেল শার্কদের জন্য তাদের মেল কস্টিউমের লোক রাখা উচিত। তার পরের দিনই আমাদের স্টাফ কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছিল। আমার এই ব্যাপারটা একটু আপসেট ছিল। সে মাধুরীকে জিজ্ঞেস করে, আপনি সব শুটে আসবেন নাকি? উত্তরে মাধুরী তাকে হ্যাঁ বলে। আমাকে সাইডে নিয়ে এসে বলে, আসনিদা কিছু একটা করো, পুরো গ্ল্যামারটাই তো শেষ হয়ে গেল। আমাদের কাপড় জামা এতবার রিপিট করা হতো যে অডিয়েন্স থেকে ফিডব্যাক আসছিল, এত বড় লোক তোমরা, জামা কাপড়টা তো পাল্টাও। কিন্তু শার্ক ট্যাঙ্ক টিম শর্ট ছিল না যে কখন কোন এপিসোড এয়ার হবে, এডিটিং কিভাবে হবে,
আর এপিসোডের কন্টিনিউইটি কিরকম ভাবে রাখা হবে। এই জন্যই মানুষজন প্রতি সপ্তাহে আমাদের একই জামা কাপড়ে দেখত। শার্ক ট্যাঙ্কের সেটটা ছিল অনেক বড়। এটা তৈরি করতে মোটামুটি 4.5 কোটি টাকা মতো খরচ পড়েছিল। এই সেটটা সেই ডিজাইনার তৈরি করেছিলেন যিনি ফেমাস কফি উইথ করণের সেটটা তৈরি করেছিলেন। সেটটা এত বড় ছিল যে আমরা আমাদের ইয়ারপিস না থাকলে শুনতেই পেতাম না যে অন্য শার্ক বা কন্টেস্ট্যান্টরা কি বলছে। রিয়ালিটি এটাই ছিল যে প্রত্যেক পপুলার শোগুলোই সব স্ক্রিপ্টেড হয়, কিন্তু শার্ক ট্যাঙ্ক একটুও স্ক্রিপ্টেড ছিল না। এমনকি সেদিন কটা পিচ হবে এবং কোন কোন কোম্পানি পিচ করবে আমরা সেটা পর্যন্ত জানতাম না। উইকেন্ড মিলিয়ে একটা সপ্তাহে আমরা 3 দিন শুটিংয়ে যেতাম। আমি সব ডেটের জন্য কমিট করেছিলাম, শুধু একটা ডেটে কমিট করিনি, আর সেটা ছিল আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন। প্রতি সপ্তাহে আমরা মুম্বাইয়ের জন্য ট্রাভেল করতাম। এক হচ্ছে বৃহস্পতিবার রাতে গিয়ে রবিবার ফেরার জন্য, নয়তো শুক্রবার রাতে যাওয়া আর সোমবার ফেরত আসা। পিয়ুষ, আমান, মাধুরী আর আমি প্রতি সপ্তাহে দিল্লি থেকে ফ্লাইটে করে আসতাম, আর এইভাবেই আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। এয়ারপোর্টে আমান অনেকবার মাস্ক খুলে পরীক্ষা করত যে তাকে দেখে কেউ চিনতে পারছে কিনা। আমরা ওকে রাগানোর জন্য বলতাম, তোকে কেউ চেনে না। আমরা সেটে অনেক ঘন্টা কাটাতাম, কখনো সকাল 8টা থেকে রাত 10টা অবধি। আর এই কারণেই আমাদের বন্ডিংটা দারুণ হয়েছিল। আর এই বন্ডিংটা তখনই খারাপ হতো যখন নমিতা তার কোম্পানির গেস্ট হাউস থেকে সুস্বাদু খাবার আনত। শার্ক ট্যাঙ্কে আমার স্টাইল সেই রকমই ছিল যেরকম আমার ব্যক্তিগত জীবনে। নিজের ভিউ জানানোতে আমি সত্যি অনেস্ট ছিলাম। কিছু লোক আমেরিকান শার্ক ট্যাঙ্কের একজন শার্ক এবং আমার মধ্যে অনেক মিল খুঁজে বার করত, কিন্তু আমি তো আমার মতোই করছিলাম। আমার মনে আছে কিছু এপিসোড শুট হওয়ার পর বিমল আমাকে বলেছিল, পেলে তেরি পিটাই হোগি, বাদ মে পিপল উইল লাভ ইউ। যখন কিয়ারা আডভানির জন্য আমার ডিভোর্স হয়ে যাচ্ছিল, শুট শুরুর দিনগুলোতে বিমল আমাকে এটাও জিজ্ঞেস করেছিল যে আমি কোনো পোর্শন এডিট করতে চাই কিনা, কিন্তু আমি জানতাম যে আমি কি বলেছি, আর আমি তাতে বিশ্বাস রেখেছিলাম। এই জন্য আমি তাদের পুরো স্বাধীনতা দিয়েছিলাম যে তারা তাদের হিসেব মতো সবকিছু ব্যবহার করতে পারে। সব সেই রকমই হতে লাগলো যেরকমটা বিমল প্রেডিক্ট করেছিল। শোয়ের প্রথম সপ্তাহটা আমার জন্য বেশ কষ্টদায়ক ছিল। আমার ব্লুটিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনেক নেগেটিভ কমেন্ট পড়ার জন্য রাতে উঠে পড়তাম। এটা আলাদা কথা যে যতটা হেট শার্ক ট্যাঙ্কে আমার পিচের ওপর ফিডব্যাক দেওয়ার জন্য একত্রিত হচ্ছিল, ওর চেয়ে অনেক বেশি তখন ভারত পের জন্য জমা হয়েছিল। মানুষের কোনো আইডিয়া ছিল না বোর্ডরুমে কিরকম পলিটিক্স চলছিল, কিন্তু তার জন্য আমার সোশ্যাল মিডিয়াতে ওই 0 পোস্ট আর 0 ফলোয়ার্স সেই ফেক অ্যাকাউন্টগুলো কমেন্ট করতে থামছিল না। আমার কাছে এমন কমেন্টও আসছিল যে তুই তো বেটা চর, কোটাকে লোকটাকে গালি কেন দিচ্ছিস। পরের সপ্তাহ থেকে কিছু জিনিস পাল্টাতে লাগলো। লোকজন বুঝতে শুরু করলো যে আমি আসলে সত্যি কথা বলছিলাম, আর ফান্ডিং না দেওয়ার পর তাদের বিজনেস মডেলের তারিফ করার কোনো মানে হয় না। মানুষের আমার হিন্দি বলার ধরনটাও খুব ভালো লেগেছিল, কারণ সেটা রিয়ালিটির সঙ্গে রুটেড ছিল। আর আমি এটা উপলব্ধি করলাম যে আমাকে বেশিরভাগ বিজনেসের লোকজনই বেশি ফলো করছিল। আমি ইংরেজি বলা ওয়াকিং ক্লাসের ফেভারিট ছিলাম না। শর্টে বলতে গেলে আমি মেজার্ড বা পলিটিক্যালি কারেক্ট বান্দাদের লোক ছিলাম না। আমি আমার শার্কদের সঙ্গে এই রকমই ছিলাম। একবার নমিতার মনে হয়েছিল যে আমি একটা কন্টেস্ট্যান্টের সঙ্গে একটু বেশি ব্লান্ট হয়ে গেছিলাম। সে আমাকে তার ভিউজ অবশ্যই বলতে পারত, কিন্তু সে এই ব্যাপারে অন্য শার্কদের সঙ্গে আলোচনা করেছিল। আমি ইয়ারপিস পরেছিলাম বলে তাদের সেই কথাগুলো শুনতে পেয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে সে যদি আমাকে এটা সরাসরি বলতো তাহলে বেশি ভালো হতো। পরের দিনই আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আমি তার সঙ্গে দেখা করে তাকে হাগ করি এবং তাকে বলি যে তার কথায় আমি অফেন্ড হইনি। শুধু ওই ব্যাপারটা আমার ঠিক লাগেনি যে সে আমাকে সরাসরি কথাটা বলল না কেন। ইনফ্যাক্ট এরপরই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায়। প্রথম সপ্তাহটা আরও একটা কারণে কঠিন ছিল। কন্টেস্ট্যান্ট আমান ও ভিনিতাকে তাদের কনজিউমার ফেসিং D2C ব্র্যান্ডের জন্য সবাই চিনত, তাই এই কারণে সবাই তাদের দিকে বেশি ইনক্লাইন্ড ছিল। এটার মানে হলো এই যে অন্য শার্কদের কাছে ভালো পিচ পাওয়া সত্ত্বেও তারা ওই শার্কদেরকেই ইনভেস্টর হিসেবে আনতে চেয়েছিল, কারণ তাদের মনে হয়েছিল যে তাদের কাছে ওরা অনেক অপারেশনাল সাহায্য পাবে নিজেদের বিজনেস বিল্ড করার জন্য। একটা এপিসোড যেটা খুব ফেমাস হয়েছিল, যেটায় আমি আমার ডিসপ্লেজার বামার রের ফাউন্ডারকে এক্সপ্রেস করেছিলাম, আর এটার কারণে অনেক পিচ খারাপ হয়েছিল যেগুলোতে আমি বসেছিলাম। তারা সবাই D2C শার্কদের কাছে যেতে চেয়েছিল। ওই এপিসোডের পরে আমাকে বলা হয়েছিল যে কন্টেস্ট্যান্টদের মধ্যে একটা কথা হচ্ছিল, আশনিরের থেকে সাবধানে থাকিস। যদিও বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানির সঙ্গে শার্ক ট্যাঙ্কের কোনো সম্পর্ক ছিল না, তবুও একসময় আমার শুট ট্রাভেলের এজেন্ডা হয়ে গিয়েছিল সে। আমি প্রতি উইকেন্ডে শুটিং করতাম
আর সপ্তাহের বাকি সময়টা কাজে ব্যস্ত থাকায় আমার মা আমার সঙ্গে অনেক দিন কথা বলার সুযোগ পাননি। সেই সন্ধ্যায় আমার আবার ট্রাভেল ছিল। তখন আমার মা ঠাট্টা করে বলেছিলেন, বহুত বড় আদমি হো গয়া হ্যায়, নজরই নেই আতা। সেদিন সকালের দিকে আমার একজন বন্ধু, যিনি একটি স্টার্ট আপ ফাউন্ডার, আমাদের অফিসে অতিথি হিসেবে এলেন। আমাদের কথাবার্তা চলাকালীন মাধুরী এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার বিয়ে করার কোনো ইচ্ছা আছে নাকি? সে উত্তরে বলে, কিসি মুভি স্টার সে বাত চল রহি হ্যায়। আমরা এই বলিউডের অ্যাঙ্গেলটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। তাকে প্রশ্ন করলে পরে জানতে পারি যে সীমা আন্টির মতো একজন ম্যাচ মেকার ছিলেন, যিনি বলিউড অনলিয়ান্স স্পেশালাইজড ছিলেন। যখন আমি তাকে জিজ্ঞেস করি যে তার কি কি অপশন আছে, সে বলে কিয়ারা আডবাণী তার এলিজিবল ম্যাচ ছিল। তাই যখন আমার মা আমাকে বড় আদমি বলেছিলেন, আমি হেসে বলেছিলাম, তুমি জানো না যে এখন বাজারে কি চলছে। যদি আমি এখন বিয়ে করতাম তাহলে তোমার ছেলের কাছে কিয়ারা আডবাণীর সম্বন্ধ আসতো। এটা শুনে মাধুরীর খারাপ লেগেছিল। সে গোটা কথাটা একটুও মজার ছলে নেয়নি। আমি তার বডি ল্যাঙ্গুয়েজে ইনস্ট্যান্ট চেঞ্জ লক্ষ্য করেছিলাম। সেই রাতে শ্যুটের জন্য আমাদের মুম্বাই যেতে হতো। সে এয়ারক্রাফটে চুপচাপ বসেছিল আর আমার সঙ্গে একটুও কথা বলেনি। স্টাফ খেতে দিল। যখন আমি তাকে খেতে বললাম, সে হঠাৎ রাগ করে আমাকে বলতে লাগলো যে তুমি কিয়ারা আডবাণীর সঙ্গে বিয়ে করতে চাও। তারপর সে আধ ঘন্টা ধরে আমাকে কথা শোনালো। সে আমাকে বলেছিল যে যখন আমার কাছে কিছুই ছিল না তখন সে আমার সঙ্গে ছিল, আর শার্ক ট্যাঙ্কের জন্যেও সে এই কথাটাই বলেছিল। আমি তখন চুপচাপ তার জুয়েলারি ধরে বসেছিলাম, যেটা সে রেগে আমার দিকে ছুঁড়ে দিয়েছিল। আমি দেখছিলাম সেই ভদ্রলোকের দিকে, যিনি হেডফোন লাগিয়ে নেটফ্লিক্সে মুভি দেখছিলেন। তিনিও এই লাইভ মুভি দেখার জন্য হেডফোনটা খুলে নিয়েছিলেন। একটা লাইভ এন্টারটেইনমেন্টের সঙ্গে বিজনেস ক্লাসের একটা কো প্যাসেঞ্জারের জন্য এর থেকে ভালো ফ্লাইট আর কি হতে পারে। ল্যান্ড করার পর যখন এই গল্প আমি আমার শাক বন্ধুদের শোনাই, নিজেকে রাগানোর জন্য আমি তাদেরকে একটা ভালো টপিক দিয়ে ফেলেছিলাম ভুল করে। শার্ক ট্যাঙ্কের সব এপিসোড এয়ার হওয়া আমার জন্য একটা মিক্স ব্যাগের মতো ছিল। আমি প্রচুর পাবলিক রেকগনিশন পেলাম। আমার 7 লাখের চেয়েও বেশি অর্গানিক ফলোয়ার বেড়ে গেল। আমি একটা মিম ওয়ার্দি মানুষ হয়ে গেলাম। আমি যেখানেই যেতাম সবাই ছবির জন্য ডিমান্ড করত। আমি ক্রমশই পাল্টে যাচ্ছিলাম। আগে যে মানুষটা ক্যামেরার আর অচেনা মানুষের সামনে কনসিয়াস হয়ে যেত, ক্রমশই আমার আরো ভালো লাগতে শুরু করলো। যখন মানুষ আমাকে এসে বলতেন যে শার্ক ট্যাঙ্কে আমার থেকে ইন্সপায়ার হয়ে তারা নিজেদের সফল বিজনেস বিল্ড করেছেন, বা তাদের এক্সিস্টিং বিজনেসকে তারা আরো অনেকটা গ্রো করতে পেরেছেন। মানুষ আমাকে আমার প্রথম ভালোবাসা এন্টারপ্রেনারশিপ দিয়ে চিনত। এই জন্যেই আমার বেশ ভালো লাগতো। আর একটা জিনিস যেটা আমি করতে পেরেছিলাম সেটা হলো বড় অর্গানাইজড বিজনেসদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের চমক থেকে সরিয়ে ফেলা। আমার অনেক সময় এটা মনে হতো যে কোনো ডেলিভারিকে ঢাকার জন্য এটা ব্যবহার করা হতো। আমি ব্যবসায় হিন্দি ব্যবহার করাকে নর্মালাইজ করেছিলাম। এইসব ভারত পে ড্রামার সঙ্গেই হচ্ছিল, আর সবকিছু পাবলিকের সামনে ছিল। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক সময় ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে সব থেকে চ্যালেঞ্জিং সময়। এটা খুবই অদ্ভুত ছিল যে যেই অর্গানাইজেশনকে আমি একটার পর একটা ইঁট গেঁথে তৈরি করেছিলাম, সেটাকেই আজ সবাই আমার হাত থেকে কেড়ে নিতে চাইছিল। যাদের উপর আমি ভরসা করেছিলাম, তাও আবার যখন পাবলিক আমাকে আমার এন্টারপ্রেনিউরিয়াল স্কিলের জন্য প্রেজ করছিল। এইসব যখন হচ্ছিল, কয়েকজন আমাকে এটাও জিজ্ঞাসা করেছিল যে আমার শার্ক ট্যাঙ্কে আসার কারণেই এই ডাউনফল আর এইসব ড্রামা হলো কিনা। এরকমটা ছিল কিনা আমি সত্যি জানি না, কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল যে এই শার্ক ট্যাঙ্কের অংশ হতে পেরে আমার কোনো রিগ্রেট ছিল না। ওই শোটা আমাকে পাবলিক আইডেন্টিটি দিয়েছিল। পরে এই সব কিছু অন্য কিছুর সঙ্গে মিক্স হয়ে একটা ডেডলি কনককশন তৈরি হয়েছিল। যাই হোক, সেটা একটা অন্য গল্প। এই সব কিছুর মাঝে যেটা নিয়ে আমি নিশ্চিত ছিলাম সেটা ছিল যে তারা যত চায় চেষ্টা করে নিক, তাদের দ্বারা এই শার্কের স্পিরিটকে নামানো অসম্ভব ব্যাপার। নাইকা আইপিও এবং কোটাক সাগা 2021-এর 23শে জুলাই। স্যার, 116 শেয়ার খোলা হয়েছে, বিক্রি করে দিন। আমাকে আপনাকে রেকর্ডেড লাইনে নিতে হবে। এর মধ্যেই শেয়ারের দাম উঠছিল। অর্ডার 136 টাকা প্রতি শেয়ারে ঠিক হয়েছে। জোম্যাটো আইপিও খোলার 8 মিনিটের মধ্যে আমি আরও 2.25 কোটি টাকার উপর রোজগার করে নিলাম। আমি সাধারণত অন্য স্টার্টআপের সেকেন্ডারি সেলসে ইনভেস্ট করেছিলাম, আর সেইগুলো আমি তখন কিনেছিলাম যখন সেই শেয়ারগুলো তার সিডিই রাউন্ডে চলছিল। তাই এটাতে কোনো অবাক হওয়ার মতো বিষয় নেই। অ্যালকোহলের সঙ্গে জাগার বদলে আমি রাতে তাড়াতাড়ি ঘুমোতে যেতে ভালোবাসতাম। এই জন্যই আমার সেই রকম কোনো বড় খরচও ছিল না।
একটা কথা পরিষ্কার ছিল যে আমি আমার জন্য স্টক মার্কেট পাবলিক ইকুইটি পোর্টফোলিও তৈরি করাটা ঠিক বলে মনে করতাম না। আর আমি এটা ভালো করে জানতাম যে আপনি ঝুঁকি নেওয়ার সময় যদি গোটা বিষয়টার উপর নিজের কন্ট্রোল রাখেন তাহলে আপনি অ্যাভারেজ রিটার্ন ঠিকই পাবেন। আমার হাই রিস্ক ফাউন্ডারের পিছনে টাকা লাগাতে ভালো লাগতো, কারণ এই ব্যাপারটা আমাকে বেশ এক্সাইটেড করে তুলত। সত্যি কথা বলতে কি, আমার এই জার্নি অনেক আগেই আমি শুরু করেছিলাম, যখন আমি গ্রোফার্সের সঙ্গে জুড়েছিলাম। তখনকার সময়ের একটা ভালো কোম্পানি বিরাতে ইনভেস্ট করছিলাম। হ্যাঁ, এটা ঠিক যে আমি পান করতাম না, তবুও আমি বিরাতে ইনভেস্ট করছিলাম। ভারত পে চলাকালীন আমার রিস্ক নেওয়ার ক্ষমতা বাড়তে লাগলো। আমি শুধু ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোতে ইনভেস্ট করেছি এমনটা নয়, দুটো ইউএস বেসড টেকনিক্যাল ফান্ডেও ইনভেস্ট করেছিলাম। ভারত পের ইনভেস্টর ভিনি পুজি লেফট লেন ক্যাপিটালের মতো নতুন ফান্ড শুরু করেছিলেন, সেটাও আবার যখন তিনি মাত্র 28 বছর বয়সী ছিলেন। আর ইনসাইড পার্টনার হওয়ার কারণে তিনি ভারত পেতেও বিশ্বাস রেখেছিলেন, এমনকি তিনি আবারও ইনভেস্ট করেছিলেন। 2021 সালটা এমন ছিল যে অনেক প্রাইভেট টেক কোম্পানি নিজেদের আইপিওতে লিস্ট করছিল। আর এই সময় সেন্ট্রামে আমার ওয়েলথ ম্যানেজমেন্ট, আরএমএস, আরওএস আর এসইউ কোটাকে চলে গেছিল। তখন সেন্ট্রামের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল, আর তারা আমাকে কোটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাই আমি ওদের সাহায্যে আইপিওতে ইনভেস্ট করেছিলাম। আমি তাদের পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে আমি মোট 4টে আইপিওতে ইনভেস্ট করব, যাদের ফান্ডামেন্টাল বেশ শক্ত ছিল, যেমন জোম্যাটো, ডেলিভারি, নাইকা আর পলিসি বাজার। সত্যি কথা বলতে কি, জোম্যাটোর আইপিওকে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম আমি। আর এটা ঠিক যে আমি দীপেন্দ্রকে খুব ভালো করে চিনতাম। আমি তার একটা জিনিসে টিকে থাকা আর কোনো কিছুকে বড় করার ক্ষমতাকে বেশ বিশ্বাস করতাম। দেখতে গেলে কোভিডের সময় জোম্যাটোর অর্ডার বেড়ে চলেছিল, কারণ একটা অফিসে একজনের জন্য অর্ডার করার বদলে তারা পুরো পরিবারের জন্য অর্ডার করছিল। এটার কারণে সমাপ্তির মার্জিন অনেকটা বাড়তে লাগলো। এর সঙ্গে লকডাউনের সময় সব রেস্টুরেন্ট এই অ্যাপের উপরে ভরসা করেছিল। এই সময় জোম্যাটোর মতো থার্ড পার্টি অ্যাপের নিচে আসার কোনো রিস্ক ছিল না। আবার অন্যদিকে ডেলিভারি বয়দের কাজ নিয়ে যে ইনসিকিউরিটি ছিল, সেটা ডেলিভারি কস্টটাকে কন্ট্রোলে রেখেছিল। বলতে গেলে কোভিড-19 ফুড ডেলিভারি সিস্টেমের ইকোনমিকে পুরো দেশে ছড়িয়ে দিল। একদম এইরকম ভাবেই ইউপিআই বেড়ে চলছিল। যখন আমি জোম্যাটোর আইপিওর জন্য 100 কোটি টাকার অ্যাপ্লিকেশন দিই, সবাই এইটা ভেবেই অবাক হয়ে গিয়েছিল যে আমার কাছে এত টাকা এলো কি করে। ভালো করে দেখতে গেলে এটা অনেকটা সিম্পল কর্পোরেট ফিন্যান্স ছিল, যেখানে আমি নিজের পকেট থেকে 5 কোটি টাকা লাগিয়েছিলাম, বাকি 95 কোটি টাকা আমি কোটাক ওয়েলথ থেকে 10% অ্যানুয়াল ইন্টারেস্টে নিয়েছিলাম। এইরকম ভাবেই এই শেয়ারটা কিনতে লক্ষ টাকা এক্সট্রা ইন্টারেস্ট হিসেবে দিতে হয়েছিল। নাইকার আইপিওর ডিমান্ড প্রায় 30 গুণ বেড়ে গেছিল, আর সেই সময় আমার 3 কোটির শেয়ার অ্যালট হয়েছিল। আমার রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, আরএমএস, গ্রে মার্কেট প্রিমিয়ামকে মাথায় রেখেই এটা আশ্বাস দিয়েছিল যে জোম্যাটোকে ধরে 85 থেকে 90 এর মধ্যে লিস্ট হবে, কারণ এর বিক্রির শুরুর সময় এটা 76 টাকা ছিল। এটা ঠিক যে এই আইপিওটা আরো ভালো করবে সেটা জানাই ছিল। যখন বাজার খুলেছিল তখন এর দাম ছিল শেয়ার প্রতি 116 টাকা, আর সেই সময় আমি আমার সব শেয়ার বিক্রি করে দিতে বলেছিলাম। আর যতক্ষণ এই ট্রেড এক্সিকিউট হচ্ছিল, মানে সেটা তার ফাইনাল স্টেজে গিয়ে পৌঁছচ্ছিল, তখন তার মূল্য 136 টাকা প্রতি শেয়ার হয়ে গিয়েছিল। 82 থেকে 85 টাকায় আমি এই শেয়ার কিনেছিলাম, আর যখন আমি এটাকে এইরকমভাবে বিক্রি করেছিলাম তখন আমার 2.25 কোটি টাকা লাভ হয়েছিল। জোম্যাটোর আইপিও পারফরমেন্সের পরে আমি এটাকে নিয়ে একটু লোভী হয়ে গিয়েছিলাম, আর আমি কার ট্রেড আইপিওর দিকে চলে যাই। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আমার 20 লাখ টাকার মতো ক্ষতি হয়। 2021 অক্টোবর পর্যন্ত নাইকার মতো বড় টিকেটের টাইম চলে এসেছিল। আমি আগে থেকেই জানতাম যে এটা সুপার ডুপার হিট হবে। আমি কোটাকে ফাল্গুনি নায়ারের সঙ্গে কাজ করেছিলাম, আর তার ক্যাপাবিলিটির ব্যাপারেও আমি জানতাম। এর সঙ্গে নাইকার কিছু কমন ইনভেস্টরদের সঙ্গেও আমার কথা হয়, যারা এই বিজনেসকে নিয়ে অনেকটা কথা বলছিলেন। 27 অক্টোবর আমাকে শুটের জন্য মুম্বাই যেতে হতো। তার আগেই কোটাকের কিছু লোক আইপিও ফিন্যান্সিং এর জন্য লোন ডকুমেন্ট পাঠিয়েছিল। সেই ডকুমেন্টটা মোটামুটি 200 পেজের মতো ছিল। আমার ভালো করেই মনে আছে আমি আমার মালভিয়া নগরের অফিসে খুব দ্রুত এই পেপারগুলোতে সিগনেচার করছিলাম। আমার এটাও মনে আছে যে আমি কোটাকের সেই লোকগুলোকে এটা বলেছিলাম যে এইরকমভাবে সিগনেচার করার একটা ইজি ওয়ে থাকা উচিত, একটা ডিজিটাল ওয়ে থাকা উচিত, কারণ শেষে এই পেপারগুলো হয়তো ইঁদুরে খাবে। এখানে এমন অনেক পেজ ছিল যেখানে প্রচুর সই করতে হয়েছিল। অবশ্যই মাল্টিপল সিগনেচার করার কারণটা তখন বুঝতে পারিনি। আমি আপনাদের এইটা মনে করাতে চাই যে লোন নেয়ার যে প্রসেস আছে সেটা একদমই সহজ নয়।
যখন আমি মুম্বাইতে ল্যান্ড করলাম, আমি একেবারে জেনারেল আটলান্টিসের কাছে মিটিংয়ের জন্য চলে গেলাম, যেখানে মাধুরী আমাকে কল করে বলল যে কোটাকের কিছু লোক তাদের রাইডার দিয়ে কিছু এক্সট্রা ডকুমেন্ট পাঠিয়েছে, যার উপর আমাকে সিগনেচার করতে হবে। আমার মনে আছে, ডিকেসি রেস্টুরেন্টে আমাদের মিটিংয়ের জন্য যাওয়ার আগে আমি বাইরে গার্ডের কাছে বসে সব অ্যাডিশনাল পেপারে সই করেছিলাম। আইপিও নিয়ে আশা ছিল যে ওটা পরের দিন খুলে যাবে। আর 28 অক্টোবর আমি ভ্যানিটি ভ্যানের ভিতরে ছিলাম, কারণ কিছুক্ষণ পর শার্ক ট্যাঙ্কের শ্যুট, আর তার জন্য আমি প্রস্তুত হচ্ছিলাম। তখন মাধুরী আমার কাছে এসে বলে যে আমাদের আরএমএস ইনফর্ম করেছে যে কোটাক নাইকা আইপিওতে ফাইন্যান্স করছিল না। আমি সেটা শুনে অবাক হয়ে গেলাম, কারণ ফাল্গুনি কোটাকে কাজ করেছিলেন আর নাইকার আইপিও খুব ভালো পারফর্ম করতে চলেছিল। আমি বুঝতেই পারলাম না কোটাক কেন কোনো ফাইন্যান্স করছে না। আমি সঙ্গে সঙ্গে আমার আরএমএসকে কল করি আর জিজ্ঞাসা করি যে ইস্যুটা কি ছিল। মার্কেট ভালো পারফর্ম করছে না, আর যদি আমরা টাকাটা পাইও সেটা 20 কোটি হবে শুধু, যেটা ঠিক নয়। সে অনেকটা বেপরোয়াভাবেই জবাব দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, যখন কোটাক এটার ফাইন্যান্স করছেই না, তাহলে আমাকে কেন 500 পেজের এত সিগনেচার করানো হলো? কিন্তু আমার প্রশ্নের কোনো সঠিক উত্তর আমি পেলাম না। তারা শুধু এটাই বলল যে কোটাক কোনো কাস্টমারকেই আইপিওর ফাইন্যান্স করছে না। সবটা শুনেও আমি সন্তুষ্ট হলাম না। আমি মাধুরীকে বলেছিলাম যে এই বিষয় নিয়ে সোহেলের সঙ্গে যেন সে কথা বলে, কারণ আমি জানতাম যে সেও আইপিওর লোনের জন্য অ্যাপ্লাই করেছিল। আপনারা শুনছেন কুকু এফএম, শুনুন যা মন চায়। সোহেল মাধুরীকে জানায় যে সে কোটাক থেকে 20 কোটি টাকার ফাইন্যান্স পেয়েছে। আমি এটা বুঝে গিয়েছিলাম যে কোটাকের এক্সিকিউটিভ আমাকে অন্য কোনো গল্প শোনাচ্ছিল। আমি আবার আমার আরএমএসকে কল করি। তার কাছে স্পষ্টভাবে এটাই জানতে চাই যে আমাকে মিথ্যে কেন বলা হচ্ছে। যখন অন্য সবাইকে লোন দেওয়া হচ্ছে, ফাইন্যান্স দেওয়া হচ্ছে, তাহলে আমাকে কেন নয়? প্রথমবারের মতো এবারও তারা কোনো সঠিক উত্তর দিতে পারল না। তবে এইবার সে আমাকে এইটা বোঝাবার চেষ্টা করল যে কোটাকের মধ্যে কোনো ওয়েলথ ম্যানেজমেন্ট টিমে এমন একজন আছে যারা কিছু বিশেষ ব্যক্তিদের ফান্ড করছে। আমি বারবার তাদের এই অবহেলার ব্যবহার এবং তাদের মিথ্যে কথা শুনে অবাক হয়ে যাচ্ছিলাম। আমি তাদের শুধু এটাই মনে করিয়ে দিলাম যে যদি তারা আমাকে লোন দিতে না চায়, তাহলে তারা আমাকে সময় থাকতে থাকতে তাদের মতামত জানিয়ে দিতে পারে, যাতে আমি অন্য কোনো ইনস্টিটিউটের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি। তাদের এই ইনফর্মাল ব্যবহারটা আমি বুঝতে পারিনি। আমি আমার তরফ থেকে সব ফর্ম্যালিটি পূরণ করেছিলাম, মার্জিনের টাকাও আলাদা করে রেখে দিয়েছিলাম। তাও তারা এরকম কেন করলো সেটা আমি একেবারেই বুঝতে পারছিলাম না। যখন আমি তাদের সিনিয়রদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তারা আমার ফোন তোলাই বন্ধ করে দিল। সবচেয়ে মজার কথা হলো, এরা হলো তারাই যারা সেন্ট্রামে আমাদের বিজনেসের মাধ্যমে অনেক বোনাস পেয়েছিল। আসলে এই লোকগুলো অশ্নির সঙ্গে ভালো সম্পর্কের মাধ্যমে ভারত পের অ্যাকাউন্টটাও পাওয়ার চেষ্টা করছিল। এটা তো সত্যিই যে তাদের নিজস্ব কোনো অস্তিত্ব ছিল না। যখন তারা অন্যের পয়সা নিয়ে লেনদেন করছিল, তখন তাদের সঙ্গে ঠিকভাবে ব্যবহার করার মনুষ্যত্বটা বোধহয় তাদের কাছে ছিল না। এখানে শুধু একটা ট্রেডে 20 কোটি টাকা হারানোর বিষয় নয়, এখানে মূল বিষয় হচ্ছে তারা তাদের গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করতে জানে না। তাদের এই মিথ্যে কথা বলায় আমার প্রচুর প্রবলেম হচ্ছিল। কোটাকের এইরকম আনপ্রফেশনাল ব্যবহারের জন্য আমি সত্যিই দ্বিধায় ছিলাম। তাই আমার কাছে সেই মুহূর্তে ভারত পের কাউন্সিলরকে কল করা ছাড়া আর কোনো পথ ছিল না। আমি চেয়েছিলাম সে যেন কোটাককে একটা লিগ্যাল নোটিশ পাঠানোর ব্যবস্থা করে, যেখানে কোটাককে বলা হবে যে তারা হয় ফাইন্যান্স করবে, তা না হলে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। কারণ তারা অনেক মাস আগে লিখিতভাবে এটা ঠিক করেছিল যে তারা আইপিওতে ফাইন্যান্স করবে। আর আইপিও খোলার ঠিক আগের দিনই সব আইপিও ফাইন্যান্সিং এর ডকুমেন্টস পূর্ণ হয়ে গিয়েছিল। কোটাকের তরফ থেকে যে লিগ্যাল নোটিশ আমাকে পাঠানো হয়েছিল, তার মাধ্যমে আমাকে বুঝিয়ে দেওয়া হয় যে তারা পাক্কা ব্যাংকার। তারা খুব সহজেই বলে দিল যে তাদের তরফ থেকে এইরকম কোনো কমিটমেন্ট করা হয়নি যেটার উপর কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া যেতে পারে। অনেক সময় ব্যাংকাররা তাদের ভুল লুকোনোর জন্য উকিলের পিছনে লুকোনোটাকেই ঠিক মনে করেন। তারা তাদের গ্রাহকদের বোকা বানানোর কৌশলে খুব দক্ষ হয়ে থাকেন। পরে 1 নভেম্বর ওই আইপিওটি বন্ধ হয়ে যায়। এরপরে আর কোনো কিছু করার মানেই হয় না। কিন্তু আমি এটা ভালো করেই জানতাম যে কোটাক আমার সঙ্গে যে ব্যবহার করেছে, কোটাকের সঙ্গে আমার ওয়েলথ ম্যানেজমেন্টের যে সম্পর্ক ছিল, তার ফলে সেটা খারাপ হয়ে গেছিল। তারা এটা তখন করলো যখন আমি তাদের লাইফ টাইম ভ্যালুয়েবল কাস্টমার হিসেবে ছিলাম। সেই রকম ভাবেই এই মামলাটা শেষ হয়ে গেল আর সবকিছু শান্ত হয়ে গেল। পলিসি বাজারের আইপিও থেকে আমি প্রায় 2 কোটি টাকার মতো লাভ করেছিলাম, যেখানে আমাকে 84 কোটি টাকার অ্যাপ্লিকেশনের জন্য নিজের পকেট থেকে 8 কোটি টাকার ফান্ড আবার জমা করতে হয়েছিল। পরে আবার ক্লোজিং ডের সময় অ্যাডিশনাল মার্জিন মানি হিসাবে
আরও 3 কোটি টাকা জমা করতে হয়, কারণ ফাইন্যান্সার যতটা আশা করেছিল ততটা আইপিওর ভ্যালু বাড়েনি। কিন্তু এটা আমার জন্য বেশ ভালোভাবেই কাজে লেগেছিল। পলিসি বাজারের ওপেনিং তার আইপিওর দামের চেয়ে 25 গুণ বেশিতে হয়েছিল। পলিসি বাজারের আইপিওর জন্য আমার ফাইন্যান্সিং আইআইএফএল থেকে হয়েছিল, যেটা মার্কেটে কোটাকের সবচেয়ে বড় কম্পিটিটর ছিল। যখন পেটিএমের আইপিওর কথা উঠল, আমি ভাবলাম যে আবার এটার উপর ইনভেস্ট করব। আমার এটা দেখে আফসোস হচ্ছিল যে এই আইপিওর দাম আগে থেকেই বেড়েছিল। ভারতীয় জনতা আর পেটিএম নিজে আলিবাবা গ্রুপের জন্য এই আইপিওটিকে 10,000 কোটি টাকায় দেখা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। আমি এটা ভাবতাম যে পেটিএমের শুরুর দিনগুলোর সময় যদি এটার উপর কাজ করা যেত তাহলে ভালো হতো। একটা ব্যাংক হওয়ার কারণে আমার মনে হয়েছিল যে যদি পেটিএমের ফাউন্ডার বিজয় শেখর শর্মা তার আইপিওর দাম 16 বিলিয়ন আমেরিকান ডলারের কাছাকাছি রাখতেন, তাহলে তার স্টক এখনো অনেক সাপোর্ট পেতে পারত। 16 বিলিয়ন ইউএস ডলারের ভ্যালুয়েশনকে আজ পেটিএম স্টকের ট্রেডিং 6 বিলিয়ন ডলারে হতে দেখা আমার জন্য সত্যিই খুব কষ্টকর ছিল, যেখানে এখন ছোট ফিনটেক কোম্পানিরও দাম তার চেয়ে বেশি ছিল। 2021-এর 26শে ডিসেম্বর আমার জন্য তারিখটা একেবারেই ভালো ছিল না। আমার কাছে একটা ইমেইল এলো, যার অদ্ভুত নামটা আমার মনকে সেটার দিকে অ্যাট্রাক্ট করল। টুইটারের এরকম একটা নাম ইউনিকর্ন বাবা নামে ফেমাস ছিল। এই ইমেলটা আমাকে আর ভাবিককে দুজনকেই ট্যাগ করা হয়েছিল। এই মেলটায় 4 মিনিট 28 সেকেন্ডের একটা অডিও ফাইল ছিল। এই অডিও ফাইলটায় আমার এবং কোটাক ব্যাংকে আমার রিলেশনশিপ ম্যানেজারের সঙ্গে হওয়া কথাবার্তাগুলো রেকর্ডিং ছিল। আর মেলটায় এইরকম কিছু কথা বলা হয়েছিল, আজকের সন্ধ্যের মধ্যে আমি অডিও ফাইলটি পাবলিক করে দেব। কোনো একজনের সঙ্গে আপনার এইরকম ব্যবহার করাটা ঠিক নয়। আপনি কাউকে এইরকমভাবে মারার হুমকি দিতে পারেন না। বরঞ্চ আমার প্রাথমিক প্রতিক্রিয়া এরকমই ছিল, লোকে তো এইরকম কথাবার্তা তৈরি করতেই থাকে। আমার এটা মনে হয়নি যে জোর করে তৈরি করা এই অডিও ফাইলটার প্রতি আমার কোনো প্রতিক্রিয়া বা রিপ্লাই দেওয়া উচিত, কিন্তু এটা শুনতে আমার বেশ মজাই লেগেছিল। সামনে থেকে সঙ্গে সঙ্গে তার জবাব এলো। একরকম হুমকি দিয়েই আমাকে বলা হলো যে আমার কথাগুলোকে সিরিয়াসলি নাও বস, সিচুয়েশনটা ঠিক বুঝতে পারছো না। যদি এটা একবার পাবলিক হয়ে যায় তাহলে এটার উপর আমার আর কোনো কন্ট্রোলই থাকবে না। তারপর ল অ্যান্ড এনফোর্স এজেন্সি পরের কথাটা ঠিক করবে। আমি আবার তাকে রিপ্লাই করি, তাকে আমি বলি সমস্ত ফ্যাক্টগুলো এক্সপ্লেইন করে। আমি তাকে বললাম যে সে কি এটা পোস্ট করবে, সেটা নিয়ে একটু ভাবতেও বললাম। এমনিতেই দুনিয়া তখন বদনাম করার জন্য আমার পিছনে পড়েছিল। এখন এটা তার উপর ডিপেন্ড করছিল যে আমি তার হাতের পুতুল হতে চাই নাকি নিজের ডিসিশন নিজে নিতে চাই। সবচেয়ে প্রথমে আমি এই ফ্যাক্টটাই বলতে চাই যে আমি নাইকা আইপিওর সময় শার্ক ট্যাঙ্কের শুটে ছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সমস্ত কিছু আমার স্ত্রী হ্যান্ডেল করে। আর তৃতীয় কথা হলো যে এই কথার মধ্যে যদি কিছু সত্যতা থাকতো তাহলে ব্যাংক নিজে থেকে এগিয়ে যেত, এইরকমভাবে অডিও টেপের সাহায্য নিত না। আর সেটাও যখন আমি শার্ক ট্যাঙ্কে চলে এসেছি তখন। তাই বলছি এই ব্যাপারটা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার, শুধু এইটুকুই বলা প্রয়োজন। তবে এটাও বোঝা উচিত যে আমি অন্য কারুর কাছে আইপিও ফাইন্যান্স পেতে পারতাম যা আমার কাছে আছে। তাই আমি তোমাকে কিছু পাঠাচ্ছি যাতে আমার কথায় তুমি বিশ্বাস করো। ইউনিকর্ন বাবা কিন্তু নিজের এজেন্ডা নিয়েই পড়েছিল। আমায় ইমেল করার পরেও সে আমার ক্ষতি করতে চাইছিল। পৃথিবী সত্যি সত্যি তখন আমাকে বদনাম করতে চাইছে, আমি জানি। আর সেই কথায় 100% সহমত পোষণ করি। বিজনেসের দুনিয়ায় বড় বড় নাম আর শক্তিশালী মানুষ সুযোগের অপেক্ষায় থাকে। এমপ্লয়িরাও 1.5 থেকে 2 গুণের অফারে প্রস্তুত হয়ে আছে। মজার বিষয় নয়। আর আপনার স্ত্রীও কোর্ট অনুযায়ী সবকিছুতে সামিল আছে। এই অডিওটা আমি 2 মাস আগে পেয়েছিলাম, কিন্তু আমি সেটা নিয়ে কিছু করিনি। এবার আমি এটাকে সবার সামনে আনতে চাই। আমি আবার বোঝানোর চেষ্টা করলাম, বললাম স্যার আমি আপনাকে সবই সত্যি কথা বলে দিয়েছি। আমার মনে হয় না যে এরকম বানানো কোনো ঘটনাতে কারোর কোনো কিছু বলা উচিত। এটা আপনার উপর ডিপেন্ড করছে, আর এটা পুরো পরিষ্কার একটা কথাবার্তা। আর আমি হোয়াটসঅ্যাপে আপনাকে যেটা দেখালাম সেখানে আমি চিন্তিত ছিলাম যে অন্য পার্টি মিথ্যে কথা বলছিল, আমি কিছু বলিনি। আপনি জানেন কোটাক 2টো আইপিওর ফাইন্ডিং ক্লোজ করে দিয়েছে। যেমন আমি বললাম যে এই অডিওটা হয়তো মজা করেই করা, আর এটাকে কেউ আমার বিরুদ্ধে লিগালি ব্যবহার করতে পারবে না। এটা নকল, কিন্তু আমাকে 2 গুণ বা 3 গুণের কোনো অফার তো দেওয়া হয়নি। ভাবিক যাকে ইমেলে ট্যাগ করা হয়েছিল সে আমাকে জিজ্ঞেস করে ইউনিকর্ন বাবার সঙ্গে কথা বলবে কিনা। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি ওকে চেনো? সে উত্তরে আমায় বলল হ্যাঁ, ওর সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে। আমি জানতে চেয়েছিলাম আসল ঘটনাটা কি। আমি তাকে বললাম হ্যাঁ কথা বলবো। কিছুক্ষণ পরে ভাবিক আমাকে আবার কন্ট্যাক্ট করল।
ইউনিকর্ন বাবা এই অডিওটাকে লুকোনোর জন্য $2,40,000 চাইছে। এরই মধ্যে ইউনিকর্ন বাবার ইমেল আবার চলে এলো, আর ইমেলটা যেটা এসেছিল সেটা অনেকটা এইরকম: হ্যালো টিম, যেমনটা আমি আগেই বিশ্বাস করেছিলাম, আমি আপনাদের সামনে আমার অ্যাডভার্টাইজিং প্ল্যান শেয়ার করছি। এটা ইউনিকর্ন বাবার আর্লি স্টেজ ইনভেস্টর লিস্ট আর অ্যাডভার্টাইজ রেট কার্ড ভারত পে এর জন্য। ইমেলে লেখা ছিল বিজ্ঞাপন, ইউনিট, পিরিয়ড, ক্যাটাগরি, খরচ, মুদ্রা, ভারত পে ব্যানার 24 মাস, ব্যানার্স অন অল শিটস অফ ইউবি ইনভেস্টর, তালিকা $2,40,000 ইউনিকর্ন বাবা আর্লি স্টেজ ইনভেস্টর লিস্ট। আপনি 2 বছরে সহজেই 800 থেকে 1000টা হাই পোটেনশিয়াল স্টার্টআপ ডিল পেতে পারেন। আমি আপনাকে আপনার ইমেজ তৈরি করার পরামর্শ দেব, এবং সেই সময়ে আপনাকে 20 থেকে 25টা পজিটিভ শাউট আউট এবং পাবলিসিটি প্লাগ দেওয়া হবে। আমাকে আপনার ভাবনা চিন্তার কথা বলুন। মার্কেটিং প্ল্যান আপনার ভাবনা চিন্তাকে পরিবর্তনও করতে পারে। ধন্যবাদ। আমি ইমেল পড়ার পর ইউনিকর্ন বাবাকে ঠিক এইরকম ভাবেই উত্তর দিলাম। কথা হচ্ছে, আপনি যদি আপনার পুরনো ইমেলটি পড়েন তাহলে ওটা একটু ব্ল্যাকমেলের মতো শুনতে লাগবে। ওটা পড়ে আমি ভয় পাইনি। আমি আরও বললাম যে কোটাকের ওই রিলেশনশিপ ম্যানেজার, যিনি ওই ফেক অডিওটার সঙ্গে জড়িত আছেন, তিনি আজ সকালে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গেছেন। আমি ইমেলে লিখলাম, হ্যালো, প্লিজ এই ইমেলে একটা ফেক অডিওর জন্য $2,40,000 বিটকয়েন চাওয়া বন্ধ করুন। এটা জোর করে টাকা চাওয়ার মতো, আর আমি এটাই আশা করছি যে শেষ পর্যন্ত তা হবে না। কমসে কম অন্ততপক্ষে আপনার টুইটারে থাকা অ্যাকাউন্টটার তো সম্মান দিন। আর এখানে দেখুন, আপনার ফেক অডিওতে যে আছে সে কালকেই এসে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গেছে। সেও অডিওটায় মজা পেয়েছে, এমনকি সে আমাদের জন্য এটার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে রাজি হয়েছে। তাই দয়া করে এই ফেক অডিওটি আমাদের ইনভেস্টরদের পাঠানো বন্ধ করুন। আমি আপনার এজেন্ডা বুঝতে পারছি না। আমি ইমেলটাতে একটা ফটোও লাগিয়েছিলাম, কিন্তু পরে সেটা আমি ভুলে যাই। জানুয়ারি 2022-এ আমি আমার ফ্যামিলির সঙ্গে উদয়পুর গেছিলাম। এই সময় শার্ক ট্যাঙ্কের শুরুর এপিসোডগুলো সব লাইভ হচ্ছিল। আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছিলাম, যখন আমার কোভিড মাস্ক পরে থাকার পরও মানুষজন আমাকে চিনতে পারছিলেন। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে প্রচুর মেসেজ। প্রথমেই মিকি মালকার মেসেজ ছিল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে টুইটারে একটা অডিও আছে, সেটা কি তোমার? আমি টুইটারে লগ ইন করে দেখলাম @বাবু বঙ্গ নামের অ্যাকাউন্টে ওই অডিওটা সাউন্ড ক্লাউডে লিঙ্ক দেওয়া আছে। সঙ্গে আরও লেখা ছিল যে দেখুন কি করে বড়লোক ফাউন্ডার গরিব ব্যাংকারদের অপমান করে। আমি টুইটারেই রেসপন্স দেওয়া ঠিক মনে করেছিলাম। আমি কষ্ট পাবো লিখলাম যে এটা একটা ফেক অডিও, আর কাজটা কোনো স্ক্যাম স্টার করছে, যার বদলে সে অনেক পয়সা চাইছে, যেটা আমি দেব না বলেছি। তাই সে এরকম একটা পদক্ষেপ নিয়েছে। আমি এটাতেই ইউনিকর্ন বাবাকে লেখা ইমেলগুলো অ্যাটাচ করে দিলাম। ভাবিক আমাকে জানায় যে সে টুইটার টিমের সঙ্গে কন্ট্যাক্ট করেছে যাতে ওই অডিওটা রিমুভ করা যায়। সেই সন্ধেবেলায় অডিওটা সরিয়ে দেওয়া হলো। টুইটারে শুধু রয়ে গেল সেই রিমুভ হয়ে যাওয়া ইমেলে আমার রেসপন্সটা। আমি আমার পিআর টিমকে বললাম যে তারা খুব তাড়াতাড়ি যেন ওই রেসপন্সটাকে ডিলিট করে দেয়। আমি আমার ইনভেস্টরদেরও এটার ব্যাপারে ক্লিয়ার রেসপন্স জানিয়ে দিয়েছিলাম। আমার বলা রেসপন্সটা টুইটার থেকে সরে গেছে, কারণ অরিজিনাল পোস্টটাই সরিয়ে দেওয়া হয়েছে বলে। আর তারপরেই ওই অডিওটা কি করে পুরো ইউটিউবে যেন ছড়িয়ে যায়। আমি কোথায় ভাবছিলাম যে সব বিবাদ এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু আমি সত্যি ভুল ভেবেছিলাম। আমার আরও একটা শক লাগা বাকি ছিল। যখন আমি উদয়পুর থেকে দিল্লি পৌঁছলাম, তখন আর একটা খবর আমার জন্য অপেক্ষা করছিল। কোটাক আর আমার মধ্যে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল সেটা তখন মিডিয়াতে লিক হয়ে গিয়েছিল। দেখতে গেলে ওই লিগ্যাল নোটিশটার ব্যাপারে শুধু 3 জন জানত। আমি, আমার জিসি সুমিত সিং আর কোটাক জানত। তাহলে খবরটা নিশ্চয়ই আমাদের 3 জনের মধ্যেই কেউ লিক করেছে। মিডিয়া এই খবরটা নিয়ে কোটাকের কাছে গেছিল। কোটাক কমেন্ট করেছিল যে আমাদের মধ্যে নোটিশের এক্সচেঞ্জ হয়েছিল, আর তারা আরও বলে যে আমি নাকি তাদের এক এমপ্লয়কে থ্রেট করেছি। তারা কিন্তু সেই অডিওটার ব্যাপারে কোনো কিছু উল্লেখ করেনি। কিন্তু মিডিয়াকে কোটাক যখন এগুলো বলে, মিডিয়া কোটাকের কথাকে সেই অডিওর সঙ্গে জুড়ে দেয়।